কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে না? তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়নের আহ, গুরুত্বপূর্ণ একটা সিকিউ নিয়ে আলোচনা করব। অনেকেই বলছিল যে সিকিউ সমাধান করতে পারছো না। তো তড়িৎ রসায়ন থেকে কি সিকিউ আসবে না আসবে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো। যারা জানো না তাদের জন্য বলতেছি যে তড়িৎ রসায়ন থেকে আমাদের একটা সিকিউ কমন আসবেই। তো সেই একটা সিকিউ কি কমন আসতে পারে সেই সিকিউটা নিয়ে আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখন 2026 সালের ওয়ার্ল্ড কাপ চলতেছে। তো ওয়ার্ল্ড কাপ চলার মাঝেই তোমাদের এইচএসসি পরীক্ষাও শুরু হচ্ছে। তো যারা পড়ালেখা করতেছো, তাই না? তো ওয়ার্ল্ড কাপের পাশাপাশি পড়ালেখাটা করতে হলে কি করতে হবে বলো তো? এই যে শর্টকাট উপায়ে বা এই যে বিভিন্ন স্যারের যে ক্লাসগুলো ইউটিউবে দেখতেছো, সব স্যারের ক্লাস না দেখে যে কোনো একটা স্যারের ক্লাস নিয়মিত করে সেই অনুযায়ী পড়ালেখা করতে হবে, হ্যাঁ? না হলে কিন্তু ব্রাজিলের মতো অবস্থা হবে, বুঝছো? কাপ পাবা না, হ্যাঁ? তো দেখো, এখন হচ্ছে আমরা এটা বলি যে তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি এটা হচ্ছে অধ্যায় 4-এর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি সেটা আমরা একটু আলোচনা করব। আলোচনার প্রেক্ষিতে যদি আমরা বলি যে এই রসায়ন দ্বিতীয়পত্র তড়িৎ রসায়ন থেকে এক সেট কিন্তু সিকিউ আসবে, সেটা কিন্তু একদম মাস্ট বি ধরেই রাখো, চলে আসছে পরীক্ষার। আমি যেটা দিতেছি এটাই এটাই মনে করো পরীক্ষা আসছে, তো সবাই খাতা কলম নিয়ে আগে বসে পড়ো, বুঝছো? অবশ্যই কি সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসবে। অনেকে ক্যালকুলেটর দেখা যাচ্ছে পরীক্ষাতে তোমরা ক্যালকুলেটরও নিয়ে নাও যেতে পারো। আচ্ছা, প্রশ্নটা আমি একটু দেখাই, প্রশ্নটা আশা করি দেখা যাচ্ছে। আর যারা না দেখতে পাচ্ছ আমি এখানে আহ, একটু বলে দিতেছি যে কি কি লেখা এখানে। এখানে তো দেখতে পাচ্ছ না যে দুই পাশে দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাশে কিন্তু জিঙ্ক সালফেট, বুঝছো? আর একটা পাশে হচ্ছে হচ্ছে নিকেল। তো এই দুইটা, জাস্ট দুইটা পাত্র একটা লবণ সেতু দ্বারা এখানে হচ্ছে আমাদের যুক্ত করা আছে। এবং পাশে এখানে আমাদের কিছু সেলের মান দেওয়া আছে। তো মানগুলো কি কি দেওয়া আছে আমি একটু বলি। যে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে হচ্ছে 0.76 ভোল্ট। দেন এখানে হচ্ছে নট নিকেল থেকে নিকেল 2+, এটা দেওয়া আছে হচ্ছে 0.25। আর এরপরে আমাদের মান যেটা দেওয়া আছে নট থেকে M3+, এটার মানটা দেওয়া আছে 1.66। আচ্ছা, এই আসলে আমাদের মেইনলি তথ্য। তো এটাই সেম ওয়াইজ একদম সেম সিকিউ আসবে। সেম সিকিউ কি কি ধরনের সিকিউ আসবে, যে এরকম আমাদের দুইটা পাত্র দেওয়া থাকতে পারে, দুইটা পাত্রের মধ্যে দুই দুই ধরনের দ্রবণ দেওয়া থাকবে এবং আমাদের বলবে যে কি বলবে, যেমন এখানে যেমন আমাদের বলছে কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো। কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো, অনেক সময় বলবে যে নট সেল নির্ণয় করো, না? এই যে ইএমএফ বা নট সেল অনেক সময় আমাদের যে কোনো কিন্তু একটাই আসতে পারে, হ্যাঁ? তো ইএমএফ আসতে পারে, নট সেল আসতে পারে। তো এইগুলো আমরা কিভাবে নির্ণয় করি সেগুলো আমরা এখন শিখবো, হ্যাঁ? তো দেখো, প্রথম যে আহ, প্রথম যে ব্যাপারটা সেটা একটু বলি আমাদের। এখানে ক নম্বরে যেটা আছে এটা সবাই বুঝতে পারছো যে ব্যাপন বলতে কি বোঝো। তো ব্যাপন বলতে কি বোঝো দেখো, এখানে আমি অলরেডি লিখে দিয়েছি। তো তোমরা এখান থেকে লিখতে পারো। আর সবাই অলরেডি জানো এটা ক্লাস 9-10-এ, এটা নিয়ে এত বেশি প্যারা নাই। এখন হচ্ছে নির্দেশক হিসেবে ফেনপথ্যালিন। তো নির্দেশক হিসেবে ফেনপথ্যালিনের এই যে যে তিনটা পয়েন্ট এখানে আমি মার্ক করে দিয়েছি, এই তিনটা পয়েন্ট থেকে, বুঝছো, এই তিনটা পয়েন্ট থেকে কিন্তু যে কোনো একটা এমসিকিউ বলো বা সিকিউ এর যেটা বললাম, যেমন খ নম্বরে সিকিউ তেও আসছে এখানে, অর্থাৎ আমাদের অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু এইগুলা আসতে পারে এবং কি এমসিকিউ তেও কিন্তু এগুলো আসতে পারে। এই তিনটা বিশেষ করে একটু নোট ডাউন করে রাখবা। আমরা মেইনলি গ এবং ঘ করাবো, হ্যাঁ? তো গ এবং ঘতে আমি চলে যাই। তো এখন দেখো, গ নম্বরের সমাধানে আমরা একটু সমাধান করি যে কোষের ইএমএফ নির্ণয়। এই যে ইএমএফ নির্ণয়, এখানে এখানে এই যে তড়িৎ বিভব, অনেক সময় তড়িৎ বিভব দিয়ে আসতে পারে বা নট সেল দিয়ে আসতে পারে, সেই ব্যাপারটা কিন্তু একটু আসতে পারে, হ্যাঁ? এখন দেখো, অর্ধকোষ এবং সামগ্রিক বিক্রিয়াতে আমরা যাই। এখন এখানে আমরা আহ, একটু তোমাদের দেখাই যে মেইনলি এটা আমরা কিভাবে লিখি। যারা আজও মনে করো এই অধ্যায়টা পড়ো নাই তারাও কিন্তু এটা পারবে, হ্যাঁ? তো এখানে দেখো, প্রশ্নটা তো অলরেডি তোমরা বুঝতে পারছো যে প্রশ্নটা কোনটা। প্রশ্নটা হচ্ছে ইএমএফ নির্ণয় করো, কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো। তো ইএমএফ নির্ণয় করার জন্য আমরা প্রথমত যে আমাদের নট সেল যেটা আছে, তো নট সেল এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা সবাই জানি যে প্রথমটা কি, যে একটা হচ্ছে নট অক্স আর একটা হচ্ছে কি নট রেড। আচ্ছা, এই যে নট অক্স এবং নট রেড, আমি তোমাদের কিন্তু আবারও বলতেছি, যখনই কোষের ইএমএফ নির্ণয় করতে বলবে, তো আমরা প্রথম সূত্রটা কি করব, নট সেল, নট অক্স আর নট
রেড। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আরেকটা তো ইকুয়েশন আছে নান্স, তো নান্স ইকুয়েশনের ওখানে কিন্তু আমাদের কি যে আলাদা আলাদা আমাদের ঘনমাত্রার মান দেওয়া থাকবে, এখানে কিন্তু উদ্দীপকে আলাদা আলাদা ঘনমাত্রার কোনো মান দেওয়া নেই, বুঝছো? তো আলাদা আলাদা ঘনমাত্রার মান যদি দেওয়া থাকে তখন আমরা ওই সূত্রটা ইউজ করব। আর এখন দেখো, এখন আমরা একদম সেম অর্থাৎ সহজ সূত্র যেটা, যে ই নট অক্স প্লাস ই নট রেড। এই অক্স দিয়ে কি বুঝাই? অক্স দিয়ে কি বুঝাই? জারণ। আর রেড দিয়ে কি বুঝাই? বিজারণ। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের যে উদ্দীপকটা উদ্দীপক যেটা ছিল, উদ্দীপক যেটা ছিল সেখানে আমাদের কোনটা ই নট অক্স এবং কোনটা ই নট রেড সেটা আমরা কিভাবে নির্ণয় করবো? তো সেটার জন্য দেখো, সেটার জন্য একটু আমি তোমার আবারও এখানে প্রশ্ন নিয়ে আসি। প্রশ্ন কিন্তু আমি এখানে অলরেডি বলছি, কি বলছি দেখো, প্রশ্নে কিন্তু অলরেডি আমরা এখানে আলোচনা করছি যে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস একটা, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস একটা, কি বললাম, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এই অংশটা একটু মাথায় রাখবা। জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা হচ্ছে 0.76 ভোল্ট, আর নিকেল থেকে নিকেল টু প্লাস। তো এখন দেখো, দুইটার অংশই কিন্তু সেম, দুইটার মানে কিন্তু, অর্থাৎ দুইটার এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু, দুইটার অবস্থা কিন্তু সেম, দুইটার অবস্থা সেম। বাট আমরা এখানে একটু একটু যদি বুঝি যে 0.76 আর 0.25, এই দুটোর মধ্যে মান কার বড়? যার মানটা বড় সেটা আমরা সাধারণত, এটা কিন্তু কোনো নিয়ম না, হ্যাঁ, যে এই নিয়মটা পরীক্ষায় লিখবে এরকম না, জাস্ট মনে রাখার একটা টপিকটা বলতেছি, যে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এবং নিকেল থেকে নিকেল টু প্লাস, এর মধ্যে দুইটার মানই প্লাস। এখন কোন মানটা আমরা গ্রহণ করব, অক্সে কোন মানটা গ্রহণ করব, সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে কোন মানটা বড় দেয়া আছে। যে মানটা বড় দেয়া আছে 0.76টা, এটা কিন্তু বড় দেয়া আছে, হ্যাঁ, এটা আমি বলতেছি, এটা কিন্তু কোনো নিয়ম না, জাস্ট ফর মনে রাখার একটা টপিক বলতেছি। নিয়মটা কিন্তু অন্যরকম, তো নিয়মটাও কিন্তু আমরা শিখতে পারি, হ্যাঁ, খুব ভালো মতো আমরা শেখাবো পরবর্তীতে। তো এখানে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটা তাহলে আমাদের কিসে কাজ করবে? ই নট অক্সে কাজ করবে। তাহলে ই নট অক্স, ই নট অক্সটা তাহলে কে কাজ করবে? যে ই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটা আমাদের কিসে কাজ করবে বলতো? ই নট অক্সে কাজ করবে। তাহলে তাহলে এখন আমাদের বাকি আছে কি বলতো? ই নট রেড, রিডাকশনের, এটা আমাদের বাকি আছে। তাহলে ই নট রিডাকশনে তাহলে কে কাজ করবে? নিকেল থেকে নিকেল টু প্লাস। কিন্তু দেখো, যখন অক্সিডেশন, অক্সিডেশন মানে কি? যেখান থেকে ইলেকট্রন কি করে, যেখান থেকে ইলেকট্রন কি করে, ছাড়ে, অর্থাৎ কি করে? ইলেকট্রন মানে কি? যে এখানে আমাদের ছাড়তেছে। জারণ মানে কি বলতো? সারণ। তো এখন দেখো, এখান থেকে দুইটা ইলেকট্রন কিন্তু ছেড়ে দিতেছে, তো কোষ বিক্রিয়াটাও কিন্তু আমি লিখে দিতেছি। আর রিডাকশন তাহলে কি হবে? রিডাকশনটা তাহলে কি হবে? তার ব্যতিক্রম, অর্থাৎ ব্যতিক্রম বলতে কি বলতেছি, যে তার উল্টোটা। উল্টোটা কি? যে এখানে নিকেল থেকে নিকেল টু প্লাস ছিল, এখন এখানে হবে কি? নিকেল টু প্লাস থেকে নিকেল। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে ই নট অক্স সমান যদি জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এর যে মানটা, যে 0.76 ভোল্ট যদি এখানে কাজ করে, তাহলে এখন এখন বাদ বাকি কি আছে? নিকেল টু প্লাস থেকে নিকেল যেটা আছে, এটার মানটা পুরোপুরি কি হয়ে যাবে? পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো? মাইনাসের দিকে ধাবিত হবে, যে 25.25 ডি। তাহলে এই অংশটা অনেকেই বুঝছো, যে যে মানটা বড় সেই সেই অবস্থা অনুসারে সেখানে কাজ করতেছে। এখানে জিঙ্ক টু প্লাস আর নিকেল থেকে নিকেল টু প্লাস দুইটার মানই কিন্তু সেম, অর্থাৎ দুইটাই জারণ অবস্থাতে আছে। তাহলে এখানে আমার কে অক্সিডেশনে কাজ করবে আর কে হচ্ছে রিডাকশনে কাজ করবে? তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? এটা খুবই সহজ একটা নিয়মে, যে আমাদের যে মানটা বড় সেই মানটা আমরা দেখবো এবং অবস্থাগুলো দেখবো। যদি অবস্থাগুলো দুইটারই একটা জারণ একটা বিজারণ দেওয়া থাকে, তাহলে আর আমাদের কোনো সমস্যা নেই। বাট এখানে অবস্থা কিন্তু সেম, অর্থাৎ দুইটার অবস্থায় হচ্ছে আমাদের অক্সের মতো অবস্থা দেওয়া আছে। তাহলে এর মধ্যে আমরা কোনটা কাজ করবো? যে মানটা বড় সেই মানটা আমরা অক্সে নিব, ঠিক আছে? বিশেষ করে শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে, এখানে যদি আবার মাইনাস থাকে তাহলে মাইনাসেরটা কিন্তু উল্টো। তো এখন দেখো, এখন আমরা পুরোপুরি ম্যাথটা কিন্তু অলরেডি করে ফেলছি। এখন জাস্ট ফর আমরা আমাদের সেই ম্যাথে যাই, অর্থাৎ যেহেতু তোমাদের বোঝানো শেষ, এখন আমরা ম্যাথে যে সমাধানটা একটু টানবো, হ্যাঁ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কি, যে কোষের চিত্রটাও কিন্তু আমাদের অনেক সময় লিখতে হতে পারে। এখানে আরেকটা বিষয়, যে পুরো 3 মার্ক পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? পুরো 3 মার্ক পাওয়ার জন্য তোমাকে লিখতে হবে যে অ্যানোডে, এভাবে লিখতে হবে, আমি যেভাবে লিখতেছি একদম সেম, অর্থাৎ এভাবে লিখতে হবে যে অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ অর্ধ ক্রিয়া, যেটাই বলো, এটা তোমাদের লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া। তো কি কি সেই জারণ অর্ধ বিক্রিয়া? নিচে এভাবে লিখতে পারো যে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন আমরা কি করছি? বাদ দিয়েছি। তো জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন বাদ বলতে ত্যাগ, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, তো ত্যাগ করলে এখানে কি হবে? জিঙ্ক টু প্লাস। জিঙ্কটা যদি সলিড অবস্থায় থাকে তো এখানে আমরা লিখবো যে এস, আর যখনই আমাদের কোনো একটা আয়ন হয়ে যাবে তখন আমরা এটাকে লিখবো অ্যাকুয়াস। এই অংশটা কিন্তু দিতে হবে, মাস্ট বি, না দিলে কিন্তু হবে না। এখন দেখো, অ্যানোডের জারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল, একদম ঠিক তার নিচের পাশে আবার লিখবো যে ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া, এভাবে লিখতে হবে, ঠিক আছে?
না লিখলে কিন্তু হবে না। বিজারণ অর্ধ দিতে পারো বা বিজারণ বিক্রিয়া দিতে পারো, ইচ্ছা। তো এখন দেখো এটা লেখার পরে এখানেও সেম একই রকম এই নিচের দিকে লিখবা, যে কি লিখবা, যে আমাদের বিজারণটা কি করছে, নিকেল, তাহলে নিকেল 2+, কয়টা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা, তাহলে দুইটা ইলেকট্রন দিব, দেওয়ার পরে এখানে আমাদের তৈরি হবে নিকেল। এটা অবশ্যই আমাদের অ্যাকুয়াস, সেটা আমাদের দিতে হবে, আর এটা আমাদের সলিড। তো এই অংশটা কিন্তু হয়ে গেল। দেন কি করবো বলতো, দেন এরকম ভাবে আমরা একটা পুরোপুরি সামেশন করবো। সামেশন করার পর দেখো এই দুই ইলেকট্রন কিন্তু কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে এখানে জাস্ট ফর থাকতেছে জিঙ্ক সলিড, এখানে থাকতেছে নিকেল 2+, এখানে কিন্তু নিকেল 2+ থাকতেছে, আমরা ওইটা লিখবো, যে এখানে থাকতেছে হচ্ছে নিকেল 2+, এটা হচ্ছে অ্যাকুয়াস, আর এখানে থাকতেছে জিঙ্ক 2+, অ্যাকুয়াস, সাথে থাকতেছে নিকেল। এই অংশটা অনেক সময় ক নম্বরে দিয়ে দেবে যে কোষ বিক্রিয়া দেখাও, তাহলে তুমি এখানে বাংলায় লিখবা যে অতএব কোষ বিক্রিয়া, এভাবে তোমার কিন্তু লিখতে হবে, কোষ বিক্রিয়াটা এভাবে দেখাতে হবে। আচ্ছা, কোষ বিক্রিয়া কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেললাম, এবং পাশাপাশি কিন্তু ম্যাথটাও কিন্তু অলরেডি করে ফেলতে পারলাম। কিভাবে দেখো, অলরেডি এখানে বলি যে এখানে অলরেডি আমি করেই দিয়েছি, কিন্তু তারপরেও আমি কিভাবে কিভাবে সহজে করা যায় সেই অংশটা তোমাদের একটু বললাম, বুঝছো? তো দেখো, প্রথমত যখন সমাধান করবা এভাবে গ নম্বরটা লিখবা, যে গ নম্বর সমাধান। তো সমাধান লেখার পরে অবশ্যই আমাদের যেটা নির্ণয় করতে বলছে ইএমএফ লিখবে, যে নিচে ইএমএফ নির্ণয় করে পাই। দেন সূত্রটা লিখবা, ইএমএফ বলে সূত্রটা লিখবা, ই নট সেল। দেন লিখবা কি বলতো, ই নট অক্স, এই এই কথাটা লিখবে এখানে। এরা এরা যেমন ক্যাথোড বা অ্যানোড দিয়ে আমি করেছি, এটা এটা দিয়ে না করে তোমরা এটা দিয়েও করতে পারো, যে ই নট রেড। তো এই অংশটা করার পরে, অর্থাৎ এই লাইনটা করার পরে তোমরা পরের লাইনে যেটা করবা, পরের লাইনটা আমি এখানে এখান থেকে লিখি। দেখো পরের লাইনটা কি করবা, যে অংশটা কাজ করতেছে, কোন অংশটা কাজ করতেছে বলতো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা কি করতেছে, এটা অক্সে কাজ করতেছে, সেই অংশটা আমরা এখানে লিখে ফেলবো প্লাস। এবার রেডে কে কাজ করতেছে, রেডে কাজ করতেছে ই নট নিকেল 2+ থেকে নিকেল, সেই অংশটা লিখে ফেলবো। লেখার পরে দেখো, লেখার পরে এই দুইটার যে মান ছিল সেই মানগুলো কিন্তু আমরা লিখে ফেলবো। কি মান ছিল, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর যে মানটা ছিল, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর যে মানটা ছিল সেটা লিখবো কত, 0.76 প্লাস, এখানে কি নিকেল থেকে নিকেল 2+ এর মানটা কত ছিল, 0.25। দেন দেখো এখন এখান থেকে এখানে যদি তুমি অপশনটা বের করো তাহলে এখানে মানটা হবে 0.51। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো এখানে একরকম ভাবে করলেন, এখানে একরকম ভাবে করলেন, তো ব্যাপারটা কি, যে দুইটাই দুইটাই সেম নিয়ম, অর্থাৎ সেম নিয়ম, তোমরা যে কোনো একটা করতে পারো। আগের যে স্লাইডে যেটা যেটা করে দিয়েছি সেটাও সঠিক, আবার আমি এখন যেটা করলাম এটাও সঠিক। এটার নিয়মটা আরো একবার বলি, যে ই নট অক্স ই নট রেড, এই অংশটা এই অংশটা করার পরে আমরা জাস্ট কি করব, ই নট অক্স সমান যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো। ই নট অক্স সমান কি আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সেই অংশটা লিখবো। দেন রেডের যেটা আছে সেটা লিখবো, যে ই নট কি নিকেল 2+ থেকে নিকেল, এটা লিখবো। তো এখন দেখো এই দুইটা অংশ কিন্তু আমাদের জাস্ট ফর লিখতে হবে, হ্যাঁ, যদি না লিখো তাহলে কিন্তু মার্ক কেটে দিতে পারে। এবং তার আগের অংশে কি করবো, কোষ বিক্রিয়াটা সমাধান করব। বোঝা গেছে? তাহলে এই অংশটা কিন্তু আমরা অলরেডি বুঝে বুঝে ফেললাম, যে ইএমএফ কিভাবে নির্ণয় করা যায়, এটা কিন্তু আমরা বুঝলাম। তো যারা এখনো বোঝো নাই আমাদের কমেন্ট সেকশনে অলরেডি বলবা, আমরা দরকার পড়লে আমাদের স্লাইডটা দিয়ে দিব, হ্যাঁ, স্লাইড সহ দিয়ে দিব। তো এখন দেখো, এখন পরবর্তী যেটা আছে, পরবর্তীতে আমাদের এটার ঘ নম্বর, এটার ঘ নম্বর যেটা আছে, ঘ নম্বরটা যদি আমি একটু এখানে দেখাই, যে ঘ নম্বরটা কি বলছে, উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণটিকে এম ধাতুর পাত্রে রাখা যাবে কিনা। এই যে এম ধাতুর পাত্রে রাখা যাবে কিনা, এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য দেখো জাস্ট ফর কোনো কিছুই না, এখানে আমাদের জাস্ট একটা মান নির্ণয় করতে হবে। কি মান নির্ণয় করতে হবে, যে দ্রবণ সংরক্ষণ, দ্রবণ সংরক্ষণের ব্যাপারটা একটু বলি, যে দ্রবণ সংরক্ষণের ব্যাপারটা কি, যে এই যে যে পাত্র, পাত্র যেটা এম হচ্ছে পাত্র, তাই না? তো পাত্র সবসময় কিসে কাজ করাবো, পাত্র সবসময় অ্যানোডে কাজ করাবো, এটা মাথায় রাখবা। পাত্র সবসময় কিসে কাজ করাবো, অ্যানোড। অর্থাৎ পাত্র যেটা হবে সেটা আমাদের জারণ অংশ হিসেবে কাজ করবে। তাহলে পাত্র কে কাজ করছিল বলতো, পাত্রে কাজ করছিল এম, অর্থাৎ এম, এম এর কথা বলছে, যে এম, এম থেকে এম 3+, এম থেকে এম 3+, এটা কি, এটা হচ্ছে পাত্রে। তাহলে এখন এই যে পাত্রে যে মানটা দেওয়া আছে সেই মানটা অনুসারে কিন্তু আমরা অলরেডি কি করতে পারি, ই নট সেলের মানটা বের করতে পারি। বের করে যদি দেখি যে ধনাত্মক হয় মানটা, তাহলে কি হবে,
তাহলে সেটা পাত্রে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে এবং পাত্রে রাখা যাবে না। তাহলে এখন দেখো, এখন পরবর্তীতে আমরা এই ম্যাথটা এইভাবে এভাবে সমাধান করতে পারি। অনেকে আমাদের এই যে কোষ বিক্রিয়াটা অনেকে বোঝে না। এটার ঘ নম্বর যেটা আছে, ঘ নম্বরটা যদি আমি একটু এখানে দেখাই, যে ঘ নম্বরটা কি বলছে, উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণটিকে এম ধাতুর পাত্রে রাখা যাবে কিনা। এই যে এম ধাতুর পাত্রে রাখা যাবে কিনা, এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য দেখো জাস্ট ফর কোনো কিছুই না, এখানে আমাদের জাস্ট একটা মান নির্ণয় করতে হবে। কি মান নির্ণয় করতে হবে, যে দ্রবণ সংরক্ষণ, দ্রবণ সংরক্ষণের ব্যাপারটা একটু বলি, যে দ্রবণ সংরক্ষণের ব্যাপারটা কি, যে এই যে পাত্র, পাত্র যেটা এম হচ্ছে পাত্র, তাই না? তো পাত্র সবসময় কিসে কাজ করাবো, পাত্র সবসময় অ্যানোডে কাজ করাবো, এটা মাথায় রাখবা। পাত্র সবসময় কিসে কাজ করাবো, অ্যানোড। অর্থাৎ পাত্র যেটা হবে সেটা আমাদের জারণ অংশ হিসেবে কাজ করবে। তাহলে পাত্র কে কাজ করছিল বলতো, পাত্রে কাজ করছিল এম, অর্থাৎ এম, এম এর কথা বলছে, যে এম, এম থেকে এম থ্রি প্লাস, এম থেকে এম থ্রি প্লাস, এটা কি, এটা হচ্ছে পাত্রে। তাহলে এখন এই যে পাত্রের যে মানটা দেওয়া আছে, সেই মানটা অনুসারে কিন্তু আমরা অলরেডি কি করতে পারি, ই নট সেলের মানটা বের করতে পারি। বের করে যদি দেখি যে ধনাত্মক হয় মানটা, তাহলে কি হবে, তাহলে সেটা পাত্রে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে এবং পাত্রে রাখা যাবে না। তাহলে এখন দেখো, এখন পরবর্তীতে আমরা এই ম্যাথটা এইভাবে এভাবে সমাধান করতে পারি। অনেকে আমাদের এই যে কোষ বিক্রিয়াটা অনেকে বোঝে না, তো আমরা কোষ বিক্রিয়াটা একটু দেখাই, যে এখানকার কোষ বিক্রিয়াটা। তো আবারও বলি, দেখো, তো এম থেকে না, এম থেকে আমাদের কয়টা ইলেকট্রন যাচ্ছে, তিনটা ইলেকট্রন কিন্তু যাচ্ছে। যাওয়ার ফলে এখানে আমাদের কি তৈরি হচ্ছে, এম থ্রি প্লাস। অবশ্যই কি বললাম, যে যদি সলিড থাকে সলিড, আর এখানে এটা সবসময়ের জন্য একস। আচ্ছা, পরবর্তী ধাপে কি নিকেল। তো আমরা সবাই জানি কি, নিকেল থেকে কয়টা ইলেকট্রন যাবে, নিকেল থেকে আমাদের দুইটা ইলেকট্রন, তা তো নিকেল টু প্লাস থেকে আমরা কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবো, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবো। তো গ্রহণ করার ফলে এখানে কি হবে, এখানে আমাদের নিকেল হবে। আচ্ছা, নিকেল হলো, বাট আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো সমান হলো না, আমি ইলেকট্রন কিভাবে কাটবো। তো দেখো, এটার জন্য তোমাকে কি করতে হবে, এটা সমীকরণ 1 ধরতে হবে, এটা সমীকরণ 2 ধরতে হবে। ধরার পরে তুমি লিখবা যে 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করে পাই, 2 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করে পাই। কেন কেন এটা লিখবা, দেখো 1 নম্বর সমীকরণের সাথে যদি তুমি 2 গুণ করো, তাহলে এখানে কত হবে, 2m, এখানে হবে 3 দুগুণে 6 ইলেকট্রন, এখানে হবে হচ্ছে 2m থ্রি প্লাস, আর এখানে একোয়াস যেটা ছিল সেটা। দেন পরবর্তী অপশনে এটার সাথে তুমি কত গুণ করতেছো, 3, তাহলে এখানে হবে কি 3 নিকেল 2 প্লাস, এরপরে কি এখানে হবে প্লাস 6 ইলেকট্রন, আর এখানে কি হবে, এখানে হবে 3 নিকেল। তো দেন এখানে কি সমীকরণটা অলরেডি এটা এটা হয়ে গেল। এখন তুমি এখানে সুন্দর মতো লিখতে পারো কোষ বিক্রিয়া যেটা, সেটা এইভাবে তুমি এখানে লিখতে পারো। কি লিখতে পারো, যে 2m, দেন এখানে হচ্ছে 3 নিকেল 2 প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস। দেন এখানে একই রকম ভাবে যেটা যেটা দেওয়া আছে, এই অংশটা আমাদের লিখে লিখে নিতে হবে। আচ্ছা, এই অংশটা আমরা লিখে ফেললাম। লেখার পরে লেখার পরের অপশনটা কি, লেখার পরের অপশনটা দেখো, পরের অপশনটা হচ্ছে, আমরা যদি একটু দেখি পরের অপশনটা কি, যে সংরক্ষণের মূল নীতি। সংরক্ষণের মূল নীতি দেখো, যদি যদি ধাতুর পাত্রের ধাতুর জারণ বিভব, যদি পাত্রের ধাতুর জারণ বিভব দ্রবণের ধাতুর চেয়ে বেশি হয়, তবে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটা মানে পাত্র ক্ষয়প্রাপ্ত হওয়া। দেন 0 থেকে যদি বড় হয় মানটা, তাহলে দ্রবণে রাখা যাবে না। আচ্ছা, তো এখন দেখো, এখন এটার হচ্ছে গাণিতিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত, অলরেডি আমি স্লাইডে দিয়ে দিয়েছি। তো তোমরা যারা ক্লাসটা করলে এবং যারা খাতা কলম নিয়ে বসেছিলে, তারা অবশ্যই বলবা যে এটা বুঝছো কিনা, না? আর যদি না বুঝে থাকো, তাহলে কমন সেকশন ফাঁকা দেওয়া আছে, অবশ্যই প্রশ্ন করো যে কোনটা বোঝো নাই, কোন বিষয়ে বোঝো নাই। আর তড়িৎ রসায়ন থেকে এই প্রশ্নটাই আসবে, হ্যাঁ, এই প্রশ্নটাই আসবে, মাথায় রেখো, একদম সেম ওয়াইজ প্রশ্নটা চলে আসবে পরীক্ষায়। এবং তোমরা সুন্দর মতো পড়ালেখা করো, আর এবারও বিশ্বকাপ কে নেবে, আর্জেন্টিনা, বুঝছো?